প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, নিরাপদে আছো। তোমাদের সামনে পরীক্ষা, ফর্ম ফিল আপ শুরু হয়েছে বা হবে। তা তোমরা ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নাও, এই কামনা করি। আমি পড়াচ্ছিলাম বাংলা কবিতা 1, কোড 5001। তা আমরা বাংলা কবিতা 1-এ নজরুল কাব্য এবং নজরুলের যে শৈশব, তার সৈনিক জীবন, তার সাংবাদিক জীবন, তার সাংসারিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার কাব্য, উদ্দীপনামূলক কাব্য, তার প্রেমমূলক কাব্য, এই বিষয় সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। আমরা আলোচনা তো শেষ হয় না, অনেক দূর পর্যন্ত করা যায়, তারপরেও যতটুকু পেরেছি করেছি। আজকে সিন্ধু হিন্দোল কাব্যের মূলত চাঁদনি কবিতাটি আলোচনা করব। তার আগে সিন্ধু হিন্দোল কাব্যের একটু বিষয় সম্পর্কে আমাকে বলতে হবে, কারণ দু একজনের প্রশ্ন আছে যে সিন্ধু হিন্দোল কাব্যের আসলে এটি প্রেমমূলক কাব্য, কিন্তু এই কাব্যের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দর্শন সম্পর্কে আমরা এজন্যই মূলত ধারাবাহিক আলোচনা করেছি। নজরুল সম্পর্কে, তাই সৈনিক জীবন থেকে তার যে জীবন যাত্রা এবং সাহিত্যের যে পদার্পণ, তারপরে ভারতীয় রাজনীতিতে তার সক্রিয় অবস্থান, তারপরে তার যে অর্থনৈতিক অবস্থা, সব কিছু মিলে আমরা অনেক কিছুই বলতে পেরেছি, হয়তো অনেক কিছু বলতে পারিনি। আজকে এই সিন্ধু হিন্দোল কাব্যের যে রাজনৈতিক দর্শন বা সামাজিক যে দর্শন বা অর্থনৈতিক যে বিষয়টা, এটি কিন্তু খুবই কম, যেটি এখানে মূলত এটি আসলে প্রেমের কাব্য। এখানে এই কাব্যগ্রন্থ সিন্ধু হিন্দোল এই কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। 1927 খ্রিস্টাব্দে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়, আমি আগেও বলেছিলাম। এবং এই কাব্যগ্রন্থটি মোট 19টি কবিতা রয়েছে। কাব্যগ্রন্থটি বাহার ও নাহারকে, মানে হাবিবুল্লাহ বাহার চৌধুরী এবং শামসুন নাহারকে উৎসর্গ করা হয়েছিল। 19টি কবিতার কথা আমি বলেছিলাম। এই সিন্ধু যে প্রথম তরঙ্গ, দ্বিতীয় তরঙ্গ, তৃতীয় তরঙ্গ সম্পর্কে আলোচনা করেছিলাম। গোপন প্রিয়া এবং অনামিকা, এই 3টি কবিতায় মূলত লেখা হয়েছিল চট্টগ্রামে। তারপরে আরেকটা বিষয়, যেটা যে চাঁদনি রাতে দারিদ্র, এই কবিতা সম্পর্কেও আমি দারিদ্র সম্পর্কে আলোচনা করেছি। আজকে চাঁদনি রাতে করব। এগুলো সবই কিন্তু আসলে প্রেমের কবিতা। এই কাব্যের কবিতাগুলো প্রেমের এবং প্রকৃতির যে বিষয়, যে সমন্বয় সেখানে হয়েছে। অনেক রোমান্টিক বিষয় এসেছে এখানে। আমরা দেখেছি প্রেম ও প্রকৃতির সমন্বয়ের রোমান্টিকতার বহিঃপ্রকাশ এই কাব্যের মাধ্যমে দেখেছি। যদিও বলা হয়েছে দারিদ্র কবিতাটি এর যে মূল ভাব তার সাথে কিন্তু যায় না, কিন্তু তারপরেও আমরা দারিদ্র যে বিষয়টি, সেটি আমরা দারিদ্র কবিতা যখন আলোচনা করেছিলাম তখন তার প্রেক্ষাপটটি আমি বলেছিলাম যে কবি তখন খুবই দারিদ্রের মধ্যেই ছিল, অবস্থা তার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। তো এই দারিদ্রের, আমার মনে হয় যে তার দারিদ্রের কারণে তার ভিতরের যে যন্ত্রণা, তার যে দুঃখ, তার যে কষ্ট, সেটিকে ভুলে রাখার জন্যই দারিদ্রকে তিনি এত মহান করে দেখিয়েছিলেন। জীবনের প্রতি কাজী নজরুল ইসলামের ছিল অগাধ অনুরাগ, খুব বেশি অনুরাগ ছিল। এই অনুরাগের জন্যই কিন্তু তিনি অনেক প্রেমের কবিতা লিখতে পেরেছেন
আর এই জীবনের প্রতি এরকম গভীর অনুরাগ ছিল, এই দীপ্ত বিকশিত জীবন অনুরাগের কারণেই কিন্তু তিনি দারিদ্র্যের মতো একটি বিষয়কে নিয়েও এমন একটি কবিতা, মানে দারিদ্র্যের মতো একটি কবিতা উনি রচনা করতে পেরেছেন। দারিদ্র্যের ভিতরে থেকেও নিজে দুঃখ কষ্ট যন্ত্রণাকে তিনি এত মহান করে দেখাতে, মানে দেখতে পেরেছেন। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই যে উদ্দীপনামূলক তার যেসব কবিতা, আমরা কিন্তু অনেক কবিতায় আমরা দেখি যে উদ্দীপনামূলক কবিতা আছে। তারপরে অনেক কিছুই তিনি কল্পনা করেছেন, দেশে এরকম মানুষ কবে হবে যে যারা সত্যর পূজারী হবেন, বিভিন্ন রকমের কবিতা আছে। তবে এই কাব্যের যে কবিতা, সেখানে আমরা অভিযান এবং দাঁড়ে বাজে ঝঞ্ঝার জিঞ্জির, এই কবিতার ভিতরে আমরা একটু উদ্দীপনা দেখতে পাই। তা কাজী নজরুল ইসলামের যে রাজনৈতিক যে দর্শন, সেটি কিন্তু আমরা দেখেছি যে ভারত হবে আসলে কি ভারতবাসীর, এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে সব মানুষ সমান, কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, এবং যেখানে অন্যায় অবিচার দেখবেন সেখানে তিনি বিদ্রোহ করবেন। তাই এই কাব্যটিও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়, কিন্তু এটি আসলে মূলতই প্রেমের কবিতা এবং প্রেম এবং প্রকৃতির বিষয়ক কবি এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটি বিষয় যে দেশ সেবায় বা দেশের মঙ্গল কামনায় যেসব ব্যক্তি আছেন তাদেরকে তিনি সব সময় বন্দনা করেছেন, এটিও একটি বিষয়। এটি তার পুরো জীবন, মানে আমরা যে সময় থেকে কাজী নজরুল ইসলামের লেখা পেয়েছি এবং যে পর্যন্ত পেয়েছি, সেখানে কিন্তু আমরা এগুলো দেখেছি। তারপরে ধারাবাহিকভাবে তার যে সাংবাদিক যে জীবন, সেখানেও কিন্তু আমরা এই বিষয়গুলো দেখতে পেয়েছি। আরেকটি বিষয় যেটি হলো যে তিনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন 1925 খ্রিস্টাব্দের শেষ দিকে, একটি পার্টি গঠন করেছিলেন শ্রমিক প্রজা সরস পার্টি, সেটির কথাও কিন্তু আমি বলেছিলাম। এই যে এই পার্টির যে বিষয়গুলো, সেটিও কিন্তু লাঙলের মাধ্যমে প্রকাশ করা হতো। এবং 1926 খ্রিস্টাব্দে উনি কিন্তু কি করেছিলেন, কেন্দ্রীয় আইনসভার উচ্চ পরিষদের সদস্য পদের জন্য, কেন্দ্রীয় আইনসভার উচ্চ পরিষদের সদস্য পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ঢাকা, ফরিদপুর, বরিশাল এবং ময়মনসিংহ জেলা নিয়ে গঠিত কেন্দ্রীয় আইনসভায় মুসলমানদের জন্য পৃথক নির্বাচন পদ্ধতিতে 2টি আসন ছিল। সেই আসনের জন্য মুসলমানদের জন্য 2টি আসন ছিল কেন্দ্রীয় আইনসভায়, সেই পদের জন্য তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই যে প্রতিদ্বন্দ্বিতা করা এবং ইলেকশন করা, এজন্য কিন্তু তাকে অনেক জায়গায় ঘুরতে হয়েছিল। এই ঘোরার কারণেই কিন্তু তিনি যখন মূলত ঢাকা থেকে জয়দেবপুর যাচ্ছিলেন, তখন কিন্তু এই আমাদের যে চাঁদনি রাতে ট্রেনের যাত্রার সময় এই চাঁদনি রাতের যে কবিতাটি, সেটি কিন্তু আসলে লেখা। এই আমরা এই সিন্ধু হিন্দোল কাব্যের এই চাঁদনি রাতে কবিতাটি আসলে কিভাবে কবি লিখেছেন, এখানে যে প্রকৃতি আকাশের যে বর্ণনা তিনি দিয়েছেন এবং এই বর্ণনায় যে চিত্রকল্প ব্যবহার করেছেন, সেটি আমরা দেখব। সিন্ধু হিন্দোল গ্রন্থের চাঁদনি রাতে কবিতায় আকাশের সৌন্দর্য বর্ণিত হয়েছে। এই যে আকাশের সৌন্দর্য বর্ণনায় কবি আকাশের নীল নীলিমাকে, আকাশের গাং বা গগনের নীল গাং বা আকাশ দরিয়া রূপে কল্পনা করেছেন। আকাশের সৌন্দর্য বর্ণনায় আকাশের নীল নীলিমাকে কবি কি করেছেন, আকাশের গাং বা গগনের নীল গাং বা আকাশ দরিয়া রূপে কল্পনা করেছেন। চাঁদনি রাতে আকাশের রূপ বলিয়া নজরুল আকাশের গাঙের বা দরিয়ার যে চিত্রকল্প ব্যবহার করেছেন। এই চাঁদনি রাতে আকাশের রূপকে নজরুল আকাশের গাং বা আকাশের দরিয়া বলে যে চিত্রকল্প ব্যবহার করেছেন, এটি কিন্তু বাংলা সাহিত্যে বিরল।
আমরা জানি যে নজরুল ইসলামের যে মানুষ ভ্রমণ হয়েছিল মধ্যপ্রাচ্যে, এই কারণে আমরা অনেক নজরুলের লেখার ভিতরে অনেক আরবি ফার্সির ব্যবহার পাই। এটা কিন্তু মানে নজরুল ইসলাম একদিক থেকে কি করেছেন যে সাহিত্যের যে একঘেয়েমিতা ছিল সেটিকে কিন্তু অনেক অংশে রোধ করেছেন। এখানে কোদাল তোমরা সবাই চিনো। মেঘের মৌজ উঠেছে গগনের নীল গাঙে। গগন মানে আকাশ, মৌজ একটি ফার্সি শব্দ। এই মৌজ, আমরা মনে হয় মৌজ থেকে মজে আছে এই কথাটি এসেছে আমার যেটা মনে হয়। এই যে মৌজ মানে কি, আমরা মজে আছে বলি। এই যে মৌজ হচ্ছে নেশাগ্রস্ত অবস্থা, আবার তরঙ্গ, ঢেউ, আনন্দ উল্লাসত্বেও ব্যবহার করা হয়। কোদালটাকে কিন্তু একটা আমরা মাটি খনন করার কাজে ব্যবহার করি, কিন্তু এখানে কোদালে মেঘের মৌজ উঠেছে। হ্যাঁ, মেঘের যে আনন্দই বলো বা ঢেউ উঠেছে কোথায়? আকাশের নীল গাঙে। তারপরে একটা খণ্ড চিত্রের কথা মনে হচ্ছে যে এই কোদালে যেমন খণ্ড মাটি উঠে, সেরকম মেঘের যে মৌজ সেটি আকাশের নীল গাঙে উঠেছে। হাবুডুবু খায় তারা বুদবুদ। যখন ওই নীল গগনে আকাশ সে মেঘ থাকে তখন কিন্তু তারা আসলে হাবুডুবুই খায়। জ্যোৎস্না সোনায় রাঙে, তৃতীয়া চাঁদের সাম্পানে চড়ি চলেছে আকাশ প্রিয়া। আকাশ দরিয়া উতলা হলো গো পুতলাই বুকে নিয়ে। এই যে রূপে আকাশ এবং আকাশ প্রিয়ার চাঁদের মিলনের রূপকে কি করছে? রাত্রির আকাশের দৃশ্যপটে রাখা হয়েছে। হ্যাঁ, রাত্রির আকাশের দৃশ্যপটে রাখা হয়েছে আকাশ এবং আকাশপ্রিয়ার চাঁদের মিলনের রূপকে। আকাশ এবং আকাশ প্রিয়ার চাঁদের মিলনের রূপকে। আকাশ প্রিয়ার কাকে বলা হচ্ছে? চাঁদেরকে বলা হচ্ছে। সপ্তর্ষি, আকাশ, তারামঙ্গল, উল্কা, কাল পুরুষ ইত্যাদির সঙ্গে সেলি, শিবাজি, তোহরা ইত্যাদি উপস্থিত। হ্যাঁ, আকাশের যে বর্ণনা তিনি দিয়েছেন, একত্রে একে ঐতিহ্যের মিশন বলা যেতে পারে। আমরা যে একটু আগে আমরা বললাম যে কাজী নজরুল ইসলামের মানস ভ্রমণ হয়েছিল মধ্যপ্রাচ্যে, সেজন্য আমরা অনেক আরবি ফার্সি শব্দের ব্যবহার পাই। এই যে সপ্তর্ষি আকাশে আমরা যে উল্কা, তারা, মঙ্গল, উল্কা ইত্যাদি দেখতে পাই, সেগুলো সেহেলি, সিরাজি, তোহরা ইত্যাদির উপস্থিতি এগুলো বলা হচ্ছে। প্রকৃতি বর্ণনা তার সঙ্গে প্রেম ভাবনা যেন দ্বৈতভাবে প্রকাশিত। এখানে প্রকৃতির বর্ণনা যেমন, তার সঙ্গে এই কবিতায় প্রকৃতির যেমন বর্ণনা, তার সাথে কি হয়েছে? প্রেম ভাবনাও দ্বৈতভাবে প্রকাশিত হয়েছে। আরেকটি বিষয় আমরা দেখতে পাই, আমি আগেই বলেছি যে কবিতাটি যে লেখার যে প্রেক্ষাপট সেটি বলেছি, কিন্তু তারপরেও আরেকটি যে বিষয় সেটি হলো যে এখানে যে সাম্পান একটি কথা আছে, এই সাম্পানের যে বিষয়টি সেটি কিন্তু কবিতার চট্টগ্রামে যখন ছিলেন তখন কর্ণফুলীর যে স্মৃতি তার মধ্যে ছিল, সেটি তিনি এখানে আলোকপাত করেছেন। আকাশ দরিয়ায় তৃতীয়া চাঁদের সাম্পান। আকাশ দরিয়ায় তৃতীয়া চাঁদের সাম্পান কবির কাছে চট্টগ্রামের কর্ণফুলীর স্মৃতি বহন করে এনেছে। চাঁদনি রাতে চন্দ্রালোকিত আকাশ আর প্রকৃতির উতলা চিত্র অঙ্কনে চট্টগ্রাম জেলার ভাসমান সাম্পানের দৃশ্য চিত্রকল্প হয়ে ফুটে উঠেছে। তৃতীয়ার চাঁদের আলোয় সমস্ত আকাশ আলোকিত। আসলে তৃতীয়ার যখন চাঁদ ওঠে মানে তখন কিন্তু কি হয়? আকাশ আলোকিত হয়। নীল আকাশের বাকি অংশ কি হয়? আধার অবগুণ্ঠনে ঢাকা থাকে। এই যে অংশটুকু আধার অবগুণ্ঠনে ঢাকা থাকে, সেখানেও কিন্তু একটি কি করা হয়েছে? একটি সুন্দর সেই অংশটুকুরও একটু বর্ণনা, যে তৃতীয়ার চাঁদের আলোয় সমস্ত আকাশ আলোকিত হয়। এই নীল আকাশের বাকি যে অংশটুকু যেটি আধারের অবগুণ্ঠনে ঢাকা, সেই বর্ণনাটুকু কবি খুব সুন্দরভাবে দিয়েছেন। এই দৃশ্যের যে বর্ণনা দিয়েছেন কল্পিত হয়েছে গোলাপ ফুলের মতো সুন্দর
প্রিয়ার মুখ হিসাবে। তৃতীয়া চাঁদের বাকি 13 কলা, আবছা কালোতে আঁকা, নীলম প্রিয়ার নীলা, গুল রুখ অবগুণ্ঠনে ঢাকা। এই যে গুল রুখ, হ্যাঁ, গুল রুখ একসাথে বলা হচ্ছে পুষ্পানন বা পুষ্পামুখী। গুল রুখ, হ্যাঁ, রুখ হচ্ছে মুখী, তাহলে বোঝা যাচ্ছে। আর গুল মানে কিন্তু ফুল। হ্যাঁ, এখন গুলের কিন্তু আবার বিভিন্ন মানে আছে। এই তুমি আমাকে গুল মারলে কেন? গুল মারলে মানে ধোকা দেওয়া টাইপের, হ্যাঁ, গুল মারা, হ্যাঁ, ধোকা দেওয়া, এটি একটি অর্থ। গুল মানে সুন্দর একটি অর্থ, ফুল। আর গুল মানে কিন্তু আরেকটি অর্থ আছে তামাক পুড়িয়ে যেটা কি করা হয়, ওই যে ম্যাশ করে আর কি কোটে রাখা, যে গুল মুখে দেয়, ওইটাও একটা মানে আছে। গুলরুখ কিন্তু এটিও হচ্ছে ফার্সি শব্দ। তো গুলশান যেটা আমরা বলি, এই যে সেটার সম্বন্ধে রুখ, গুল মানে আসলে ফুল, গুলশান মানে যেমন ফুলের বাগান, তেমনি গুলরুখ মানে পুষ্পানন বা পুষ্পামুখী। যাই হোক, আমরা একটু দেখলাম। সপ্তশীর তারা পালঙ্কে ঘুমায় আকাশ রানী, সেহেলি লাইলি দিয়ে গেছে চুপিয়ে কুহিলি মশারি টানি। দিকচক্রের ছায়াগণ ওই সবুজ তরুর শাড়ি, নিহার নেটের কুয়াশা মশারি ও কি বর্ডার তারি। 27 তারার ফুল তোড়া হাতে আকাশ নিশুতি রাতে, গোপনে আসিয়া তারা পালঙ্কে শুইল তিয়ার সাথে। উহু করি কাঁচা ঘুম ভেঙে জেগে উঠে নীলাহুরি, লুকিয়ে দেখে তা চোখ গেল বলে পেঁচাই পাপিয়া ছুরি। মঙ্গল তারা মঙ্গল দ্বীপ জ্বালিয়া প্রহর জাগে, ঝিকিমিকি করে মাঝে মাঝে বুঝি বধূর নিঃশ্বাস লাগে। উল্কা জ্বালার সন্ধানী আলো লইয়া আকাশ দাঁড়ি, কালপুরুষ সে জাগি বিনিদ্র করিতেছে পায় জারি। কবি চাঁদনি রাতে প্রকৃতির মধ্যে বিরহ মিলনের লীলা প্রত্যক্ষ করেছেন। কবি চাঁদনি রাতে প্রকৃতির মধ্যে কি করেছেন? এই যে তারার যে ছুটাছুটি, কখনো লুকোচুরি মনে হচ্ছে, এই চাঁদনি রাতে এই সমস্ত ঘটনা, উল্কা, তারপরে তারা, সব কিছুকে তিনি কি করেছেন? বিরহ মিলনের লীলা হিসাবে প্রত্যক্ষ করেছেন এবং তা তিনি কল্পনায় দেখতে পেরেছেন। তারার মজলিসে একা একই সাক্ষী, হ্যাঁ, সাক্ষী মানে তোমরা জানো যে সুরা ঢেলে দেয় সাক্ষী। চাঁদের সংসারে বসে কি করছেন? চাঁদের একটা যে সংসার, সেখানে বসে আনমনে কার কথা ভেবে ভেবে কলঙ্ক ফুল এঁকে যাচ্ছে। হ্যাঁ, এই যে প্রকৃতির বিচিত্র লীলায় অংশভাগিনী হওয়ার জন্য তিনি মানে কবি সাক্ষীকে লক্ষ্য করে বলেছেন, আনমনা সাক্ষী অমনি আমারও হৃদয় পেয়ালা কোণে, কলঙ্ক ফুল আনমনে সখী লিখো মুছো ক্ষণে ক্ষণে। কবির হৃদয় সাক্ষী যেমন কলঙ্ক ফুল আঁকছে, সেরকম কলঙ্ক ফুল আনমনে সখী লিখো এবং মুছো ক্ষণে ক্ষণে। হ্যাঁ, সেরকম বলতেছেন, কবির হৃদয়ও সেরকম বিরহ আছে, সেই বিরহের জন্যই তিনি এই কথা বলেছেন। চাঁদনি রাতে কবিতায় চাঁদনি রাতের বর্ণনা, তারা গ্রহ নক্ষত্র খচিত হলেও তা নরনারীর রূপকে প্রকাশিত করেছে। চন্দ্র ও তারা খচিত দৃশ্য নজরুলের একাধিক গানে সৌন্দর্য সৃষ্টির সহায়ক হয়েছে। যে চন্দ্র ও তারা খচিত দৃশ্য নজরুলের একাধিক কি হয়েছে? একাধিক গানে ও কবিতায় সৌন্দর্য সৃষ্টির সহায়ক হয়েছে। আলোচ্য কবিতাটির সাথে সমান্তরালভাবে মনে পড়ে যায় একটি বিখ্যাত নজরুলের গানটি হলো যে মোর প্রিয়া হবে এসো-রানী, দেব খোপায় তারার ফুল। হ্যাঁ, যে মোর প্রিয়া হবে এসো-রানী, তারপরে তাকে কি বলবে? আচ্ছা, দেব খোপায় তারার ফুল, সেই কথা তিনি বলছেন। এরকম যে আমরা এখানে বললাম যে নরনারীর রূপকে প্রকাশিত করেছেন রাতের বর্ণনা, তারা গ্রহ নক্ষত্র খচিত হলেও এই মধ্য দিয়ে। আবার আমরা যেটা দেখলাম যে নজরুলের অনেক কবিতা এবং গানে এইরকম বিষয়গুলো সমান্তরালভাবে এসেছে। শুধু এই কবিতাই নয়, প্রকৃতি থেকে সৌন্দর্য চয়ন করে প্রকৃতি থেকে কিন্তু আমরা
সৌন্দর্য নেই। প্রকৃতির সৌন্দর্য কিন্তু প্রতি ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, যেটি অন্য মানুষের সৃষ্টি সৌন্দর্যগুলো কিন্তু কি হয় আস্তে আস্তে মানে কখনো কখনো মলিন হয়ে যায়। কিন্তু প্রকৃতি কিন্তু একটা বিল্ডিং তুমি দেখো প্রতিদিনই একরকম থাকে, কিন্তু একটি গাছ বা একটি ফুল দেখো তার কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। সেরকম প্রকৃতির প্রতিনিয়তই পরিবর্তন হয়। প্রকৃতি থেকে সৌন্দর্য চয়ন করে প্রিয়াকে সুন্দর করে তোলার যে আকাঙ্ক্ষা, প্রকৃতি থেকে কি নেওয়া সৌন্দর্য চয়ন করে প্রিয়াকে সুন্দর করে তোলার যে আকাঙ্ক্ষা, একে রোমান্টিক বহিঃপ্রকাশ বলা চলে। এই যে রোমান্টিক বহিঃপ্রকাশ তখনই হয় যখন প্রকৃতি থেকে সৌন্দর্য চয়ন করে কি করা হয়, প্রিয়াকে সুন্দর করে তোলা হয়। সিন্ধু-হিন্দোল কাব্যর এই প্রকৃতি চেতনা স্পষ্টতার, এই যে সিন্ধু-হিন্দোল যে কাব্য তার সেখানে কিন্তু এই প্রকৃতি চেতনা কি হয়েছে, স্পষ্টতর হয়েছে। হ্যাঁ, অন্য কোনো তার যে আর যে প্রেমের কাব্য আছে সেই কাব্যগুলো কিন্তু আমরা এরকম বহিঃপ্রকাশ দেখতে পাই না। যেমন দোলন চাপা বা ছায়ানট কাব্য এটি এরকম স্পষ্ট না, যেটি সিন্ধু-হিন্দোল কাব্য হয়েছে কি যে প্রকৃতি থেকে সৌন্দর্য চয়ন করে কি করা, প্রিয়াকে সুন্দর করে তোলা। আর এর মাধ্যমে যে রোমান্টিকতার যে আসলে বহিঃপ্রকাশ, এটি কিন্তু একটু কঠিন কাজ, সেটি প্রকৃতির সাথে সমন্বয় করে করা, সেটি আমরা এই কাব্যের কবিতাগুলোর মধ্যে দেখতে পাই। আমরা সিন্ধুর মধ্যে দেখেছি, তারপরে আমরা গোপন প্রিয়া পড়েছি, সব জায়গায় আমরা এরকম দেখেছি। এই কবিতার কবি প্রকৃতির আবেগ রূপায়িত হয়নি, এখানে কবি এই যে কবিতা এখানে কবি প্রকৃতির আবেগ এখানে রূপায়িত হয়নি। কবির ভিতরে যে আবেগ সেটি থেকে যে বিষয়টি রূপায়িত হয়েছে এখানে সেটি হলো প্রকৃতি আপন মহিমায় ভাস্বর হয়েছে। মানে প্রকৃতিকে দেখে কবির ভিতরে যে আবেগ তৈরি হয়েছে সেটি যতটা না রূপায়িত হয়েছে তার থেকে প্রকৃতি আপন মহিমায় ভাস্কর হয়েছে, সেটি একটা বিষয়। কবিতায় আপন মহিমায় সেটি মানে প্রকৃতি আপন মহিমায় দেখা দিয়েছে, তার নিজস্ব রূপ প্রকটিত হয়েছে এখানে। তারপরে চাঁদনি রাতে কবিতায় প্রকৃতির বিচ্ছিন্ন সৌন্দর্য রূপায়ণে নয় বা উপভোগ নয়, এখানে প্রকৃতি মানুষ নির্ভর, প্রকৃতির বৈচিত্র্য সৌন্দর্য কবির চিত্ত চেতনাকে প্রভাবিত করে। এখানে প্রকৃতি মানুষ নির্ভর, এখানে যে কবিটা সেটি হচ্ছে প্রকৃতি মানুষ নির্ভর, প্রকৃতির প্রকৃতির যে বৈচিত্র্য সৌন্দর্য কবির চিত্ত চেতনাকে প্রভাবিত করেছে। এই প্রভাবিত করেছে তার মধ্যে আবার নিজেকেও কি করেছে, নিজেকেও ফুটিয়ে তুলেছে প্রকৃতি নিজেই। চাঁদনি রাতে কবিতা আলোচনায় দেখা যাবে যে নজরুল ইসলামের সৌন্দর্য ভাবনা ও তার প্রকাশ বাংলাদেশ বা ভারতীয় ঐতিহ্য সীমাবদ্ধ না থেকে মধ্যপ্রাচ্যের দিকে দৃষ্টি প্রদান করেছে। সেটি কিন্তু আমরা দেখি যে নজরুল ইসলামের যে সৌন্দর্য ভাবনা বা তার প্রকাশ এই শুধু ভারতীয় ঐতিহ্য সীমাবদ্ধ ছিল না, এটি মধ্যপ্রাচ্যের দিকেও গেছে এবং এখানে কবি হাফিজ এবং ওমর খৈয়াম দ্বারা প্রভাবিত হয়েছেন। ফার্সি কবিতার এবং মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবোধ নজরুল ইসলামের প্রেম ও প্রকৃতি সৌন্দর্য চেতনায় বিমিশ্রিত। যে মানে ফার্সি কবিতার এবং মধ্যপ্রাচ্যের যে ঐতিহ্যবোধ, নজরুল ইসলামের যে প্রেম প্রকৃতি বা সৌন্দর্য চেতনা, সেটিও কিন্তু ওই ফার্সি কবিতার এবং মধ্যপ্রাচ্যের ঐতিহ্যের সাথে এক হয়ে গেছে। বাংলা কবিতাকে একঘেয়েমির বৃত্ত থেকে মুক্তিদানের জন্য তিনি মধ্যপ্রাচ্যের রূপকথার রাজ্যে অভিসার করেছেন। বাংলা কবিতাকে তিনি একঘেয়েমি থেকে কি করে রক্ষা করার জন্য কি করেছেন, তিনি মধ্যপ্রাচ্যের রূপকথার রাজ্যে অভিসার করেছেন। নজরুল ইসলামের রোমান্টিক চেতনা ফার্সি কবিতাও আরব্য রজনী রূপকথার রসে অভিসঞ্চিত বলে তার কবিতায় এসে যায় সাম্পান, শেলি, লাইলি, সিরাজি, চাঁদনি ইত্যাদি অনুষঙ্গ। এই যে নজরুল ইসলামের যে রোমান্টিক
চেতনা, সেটি আসলে ফার্সি কবিতা ও আরব্য রজনী রূপকথার রসে অভিসঞ্চিত বলেই আমরা এই যে লাইলি, সিরাজি, তারপরে সেহলি, সাম্পান এই মানে এই অনুষঙ্গগুলো পাই। নজরুল ইসলামের আশ্চর্য প্রতিভায় প্রেম, প্রকৃতি, রোমান্টিকতা একসঙ্গে রূপায়িত হয়েছে। নজরুল ইসলামের মানে আর প্রতিভা অনেক বেশি ছিল। সেই কারণে কি হয়েছে, নজরুল প্রতিভার কারণেই মানে একই সাথে প্রকৃতি, রোমান্টিকতা মানে রূপায়ণ করা সম্ভব হয়েছে। নজরুল প্রতিভার কারণে এটি সবার দ্বারা সম্ভব হতো না। তা নজরুল ইসলাম সম্পর্কে আমরা জানলাম এবং সিন্ধু হিন্দোল কাব্য সম্পর্কে জানলাম, এই কাব্যের কবিতা সম্পর্কে জানলাম এবং এই কাব্যের যে দর্শন সে বিষয়গুলো সম্পর্কে একটু দেখলাম। এবং নজরুল ইসলামের যে সমসাময়িক বা সমসাময়িক যে চিন্তা নজরুল ইসলামের বা সমকালীন যে ঘটনা নজরুল ইসলামকে কী করেছিল, নজরুল ইসলাম হতে সাহায্য করেছিলেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি এবং বিশ্লেষণ করেছি। এই নজরুল ইসলামের যে সৈনিক জীবন, সেই সৈনিক জীবন কিন্তু তিনি নিজে বেছে নিয়েছিলেন। তিনি আসলে একঘেয়েমি জীবন হয়তো তার পছন্দ ছিল না। তার জীবনে আসলে একটু বৈচিত্র্য যে বিষয় সেটি আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে সিআরসেল স্কুলে তখন কিন্তু তার একটা ভালো বন্দোবস্ত ছিল, তারপরেও তিনি সৈনিক জীবনে গিয়েছিলেন। সেখান থেকেও তিনি অনেক লেখা পাঠিয়েছিলেন। তারপরে প্রথম বিশ্বযুদ্ধের পরে তার যে মানে সেই সময় ভারতের যে রাজনৈতিক অবস্থা ছিল, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে একজন মানুষ যেমনটি মানে যেমন করা উচিত ছিল তিনি ঠিক সেরকম করেছেন এবং এই অধঃপতিত মুসলমান জাতিকে উদ্দীপনা, উৎসাহ দেওয়ার জন্য তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করেছি। এর ভিতর থেকেই কিন্তু আসলে বুঝে নেওয়া উচিত যে নজরুল ইসলামের রাজনৈতিক দর্শন কী ছিল। যে রাজনৈতিক দর্শন আসলে এটি ছিল না যে ব্রিটিশরা দেশ শাসন করুক, এটিও যেমন ছিল না, আবার তখন যে সাম্প্রদায়িক দাঙ্গা চলছিল এটিও কিন্তু তার কাম্য ছিল না। এই হিন্দু মুসলমানের ঐক্যের ফলে সম্ভব ছিল একমাত্র যে ভারত থেকে কি করা, ব্রিটিশদের তাড়িয়ে দেওয়া। এইগুলো কিন্তু আমরা একবারে একা ব্যক্তি যিনি অনেক বেশি সাহসের পরিচয় দিয়েছিলেন তার পত্রিকার মাধ্যমে, এই জন্য তাকে কিন্তু জেল খাটতে হয়, তার অনেক লেখা বাজেয়াপ্ত হয়। তারপরে মানে অনেক কষ্ট, যে জীবন মানে শুধু মানুষের জন্য এবং কিসের জন্য, দেশের জন্য, মানুষের মঙ্গলের জন্য যদি শুধু উনি নিজের কথা ভাবতেন তাহলে হয়তো অনেক বেশি স্বাচ্ছন্দ্যে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি কিন্তু সেটি করেননি। অসম্ভব মানে মেধাবী একজন ব্যক্তি তিনি ছিলেন। আমাদের যে আলোচ্য কবিতা কাব্য, সেখানে আসলে আমাদের তিনটি কাব্যগ্রন্থের কথা বলা হয়েছিল, বিশেরবাসী, সাম্যবাদী এবং সিন্ধু হিন্দোল। আমরা সাম্যবাদী আমি আলোচনা করি নাই, কারণ এখানে যে কবিতাগুলো সেগুলো তোমাদের মোটামুটি আলোচনার বিষয় এবং এখানে মানুষের প্রতি যে ভালোবাসার কথা সেই বিষয়টি মূলত উঠে এসেছে। সিন্ধু হিন্দোল প্রেমের কবিতা, এখানে আমরা প্রেমের যে বিষয়গুলো সেটি দেখি এবং উল্লেখযোগ্য মূলত সিন্ধু প্রথম তরঙ্গ, দ্বিতীয় তরঙ্গ এবং তৃতীয় তরঙ্গ এবং অন্য যে গুরুত্বপূর্ণ কবিতাগুলো সেগুলো আমরা আলোচনা করেছি। আমরা বিশেরবাসী কাব্যের যে কবিতাগুলো সেগুলো আমরা দেখেছি। এরপরে আমাদের যে বিষয়, আমি জসিমউদ্দিন সম্পর্কে আলোচনা করব।
এবং জসীমউদ্দিন সম্পর্কে আমি তোমাদের যে পরীক্ষা হবে তার আগেই মোটামুটি আলোচনা করব। জসীমউদ্দিনের যে কাব্যগুলি আছে তার মধ্যে মনে হয় একটি কাব্য তোমরা আগে পড়েছো, আর দুটি যে কাব্য সেটি আমি মূলত আলোচনা করব। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।